আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি আশফাকুল ইসলাম। পদ ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের গ্রামের বাড়িতে প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের হত্যা দ্রুত বিচারের আশ্বাস। জনসাধারণের জানমাল ও সরকারি স্থাপনা নিরাপত্তায় সারা দেশে সেনাবাহিনীর 206টি ক্যাম্প, সংখ্যালঘুদের জন্য বিশেষ পাহারা। সারা দেশে স্বল্প পরিসরে খুলতে শুরু করেছে থানা। পুড়ে গেছে অধিকাংশ থানা যানবাহন ও গুরুত্বপূর্ণ নথি। পুলিশের মনোবল ফিরিয়ে আনায় মূল চ্যালেঞ্জ বলছে কর্তৃপক্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বিচারকদের নিয়ে ফুল কোর্ট মিটিং ডাকেন প্রধান বিচারপতি। এমন খবরে প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আদালত প্রাঙ্গণে আইনি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনা ও নৌবাহিনী। এদিকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। সরকারের সাথে আলোচনা না করে সকালে ফুলকোর্ট মিটিং ডাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ খবরে তুমুল ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল স্লোগান নিয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আদালত প্রাঙ্গণে। প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। আমাদের এক দফা বিচারপতি পদত্যাগ করতেই হবে। আমরা অবৈধ সরকার, অবৈধ বিচারপতি মানি না। রাষ্ট্রীয় কাঠামোতে আছে, এখন আর থাকতে পারবে না। বিচারপতি মানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা। আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে যে কেউ টিকতে পারবে না। সবাইকে তার গদি ছাড়তে হবে যারা আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে। কঠোর কর্মসূচির ঘোষণার কয়েক ঘন্টার মাথায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। এই আশ্বাসে বিশ্বাস না করে আদালত প্রাঙ্গণ ছাড়লেও কর্মসূচি অব্যাহত রেখে শিক্ষা চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রধান বিচারপতি ইনি যখন আমাদের আন্দোলন শুরু হয় তিনি বলেছিলেন যে আন্দোলনের মুখে কখনোই আইনকে পরিবর্তন করা যায় না। আমরা জানতে পেরেছি প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করবেন। এজন্য আমরা আপাতত শিক্ষা চত্বরে অবস্থান নেব। যতক্ষণ পর্যন্ত তিনি সরাসরি পদত্যাগের ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি। আমরা বাংলাদেশে এখনো কাউকে ওইভাবে যারা ছিল কাউকে আমরা বিশ্বাস করি না। যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এর মাত্র 1.5 ঘন্টার মাথায় পদত্যাগ করেন প্রধান বিচারপতি। এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা তদারকিতে রয়েছে সেনা ও নৌবাহিনী। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রংপুরের পীরগঞ্জে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি। যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল তা বাস্তবায়ন করা জাতির দায়িত্ব বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর মধ্য দিয়ে সারা দেশ হয়ে ওঠে উত্তাল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার দুদিন পরেই পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকা থেকে সকাল 11টার দিকে পৌঁছে প্রথমে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে তার বাড়ির আঙ্গিনায় বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম সহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান ডক্টর ইউনুস। এ সময় তার সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আক্তার হোসেন ও সার্জিস আলম সহ সমন্বয়কদের কয়েকজন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে জাতীয় পতাকা মেলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে গণমাধ্যমকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকিয়ে থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে,
আবু সাঈদের কথা নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও বুক পেতে দেব। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। এ সময় সংঘাত সহিংসতা পরিহার ও কাউকে অন্যের ধর্ম নিয়ে কথা না বলতে দেশবাসীকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে প্রবীণদের তারুণ্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে, মেহেরবানি করে আপনারা রাস্তা ছেড়ে দেন। আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। এদের এই যে শক্তি, প্রাণ শক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বেরি করে। এই মাঝখানে এইসব খেচার মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে। আমরা ভীষণ আটকে গেছি, সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাই। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান প্রধান উপদেষ্টা। রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠা করাই অন্যতম চ্যালেঞ্জ। যারা অপরাধী তাদের বিচার করতেই হবে, তাহলে আমরা এটা থেকে মুক্তি পাবো না। কাজে অপরাধীকে আমরা বিচার করব। মনিউর রহমান, এটিএন বাংলা। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় সারা দেশে 206টি ক্যাম্প করেছে সেনাবাহিনী। এসব ক্যাম্প থেকে পরিচালিত হচ্ছে নিরাপত্তা টহল ও অভিযান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুটি দল এরই মধ্যে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানো বন্দীদের বাধা দেয়া এবং কারাগারের অস্ত্র গোলাবারুদ রক্ষা করেছে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর, লুটপাট প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তাও কাজ করছেন সেনা সদস্যরা। রাজধানীর 29টি এবং দেশে 417টি থানাও সেনা পাহারায় চালু হয়েছে বলে জানানো হয় ISPR এর পাঠানো বিজ্ঞপ্তিতে। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের অভিযোগ এনে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের কানাইখালী জনতা ব্যাংক চত্বরে হিন্দু জাগরণ মঞ্চ এর আয়োজন করে। শনিবার অনুষ্ঠিত মানববন্ধনে এতে বক্তারা হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলার অভিযোগ এনে এর প্রতিকার দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রসাদ তালুকদার, হিন্দু মহাজোট জেলা সভাপতি দেবাশিস সরকার, জেলা ইসকনের সংগঠক প্রেম দাস প্রভু সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 5 আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতার হামলায় চট্টগ্রাম মহানগরীর 16 থানার মধ্যে সম্পূর্ণভাবে পুড়ে গেছে 8টি। লুট হয়েছে পুলিশের অস্ত্র ও গোলাবারুদও। পুড়ে গেছে সব যানবাহন ও গুরুত্বপূর্ণ নথিপত্র। নগরীর কোতোয়ালি, ডাবল মুরিং, পতেঙ্গা সহ কয়েকটি থানায় নেই কাজ করার মতো পরিবেশও। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালি। মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই আগুনে পোড়া ও হামলায় বিধ্বস্ত পুলিশের অত্যাধুনিক এই এপিসি। আশপাশে পুড়ে ভস্মীভূত হয়ে আছে থানার যানবাহনও। ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার সহ অন্যান্য কক্ষ পুড়ে কয়লা হয়ে গেছে। সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে রাত 10টা থেকে 11টা পর্যন্ত নগরীর 8টি থানায় ব্যাপক তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও কিছু থানার অস্ত্রাগার থেকে লুট হয় বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ। নাজুক এ পরিস্থিতিতে বাহিনীর সদস্যদের ট্রমা কাটিয়ে কাজে ফেরানোর আহ্বান জানাচ্ছেন কর্মকর্তারা। অচল অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সকল
ফোর্স অফিসারদের কাছে কথা বলে তারা যে ট্রমাটাইজড রয়েছে, তাদের অনেক সহকর্মীকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের সেই সহকর্মীদের জন্য তারা অত্যন্ত ব্যথিত, মর্মাহত। পুড়িয়ে দেয়া থানাগুলোর দ্রুত সংস্কার, অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন সরবরাহ, আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সরঞ্জাম না পেলে থানা পুলিশের কাজ পুরোপুরি করা কঠিন হবে বলেও জানান কর্মকর্তারা। যে সমস্ত স্থাপনাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে এবং আমাদের যে যানবাহন বলতে কিছুই নেই, সেগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে সর্বপ্রথম আমাদেরকে সাপোর্ট দেওয়া হয়, সেটি আমরা নতুন সরকারের কাছে আবেদন জানাই। অগ্নিসংযোগ ও লুটপাট করেও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। নগরীর কোতোয়ালি থানার অস্ত্রাগার ভেঙে লুট করা হয় নানা ধরনের অস্ত্র, যেখানে ছিল সাধারণ নাগরিকদের জমা দেওয়া ব্যক্তিগত কিছু অস্ত্র। শুক্রবার নগরের পাঁচলাইশ, চকবাজার থানা সহ অন্যান্য থানায় কিছু পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তারা ছিলেন সাদা পোশাকে, সেনা পাহারায়। বিভিন্ন জায়গায় পুলিশের অনুপস্থিতিতে তারা লুটতারাজ করছে, এরা মানে ছাত্র জনতার নামের উপর এটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেজন্য তখন তাদেরকে আমরা বলেছি, অনুরোধ করেছি, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা থানায় ফিরে আসেন। তবে সংকট হলেও দ্রুত সময়ের মধ্যেই বন্দরনগরীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কয়েকদিন বন্ধ থাকার পরে স্বাভাবিক হয়েছে ঠাকুরগাঁওয়ে 5টি থানার কার্যক্রম। সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঠাকুরগাঁওয়ের 7টি থানার মধ্যে 5টি থানা চালু করা হয়। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকও এই তথ্য নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও সদর থানা, বালিয়াডাঙ্গি, রানী শঙ্কৈল ও পীরগঞ্জ থানার সকল সেবা চালু করা হয়েছে। রুহিয়া ও ভুল্লি থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। খুব দ্রুত সেগুলো চালু করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগে শেরপুর সদর থানা ভবন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। থানা কার্যক্রম শুরু করার মতো কোনো পরিবেশ সেখানে নেই। এদিকে থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু করার জন্য শেরপুর সদর থানার ওসি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। নবনিযুক্ত ওসি জানান, আপাতত পুলিশ সুপার কার্যালয়ের একটি কক্ষে বসে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের বিষয়ে এবং তাদের নিরাপত্তা ও মনোবল ফিরিয়ে আনার ব্যাপারে কাজ চলছে। কুমিল্লায় চলমান পরিস্থিতিতে বন্ধ হওয়া থানা পুলিশের কার্যক্রম এখনো চালু হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর 5 আগস্ট দুপুরের পর থেকে বন্ধ রয়েছে জেলার 18টি থানার স্বাভাবিক কার্যক্রম। এদিকে থানাগুলোতে পুলিশ সদস্যরা না থাকায় আনসার বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদেরকে থানার সামনে অবস্থান নিয়ে পাহারা দিতে দেখা যাচ্ছে। খুলনা মহানগরীর 8টি থানায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। অধিকাংশ থানায় পুলিশ কর্মকর্তারা যোগদান করলেও তারা সাদা পোশাকে অবস্থান করছেন। শহরে ট্রাফিক পুলিশ না থাকায় স্কাউট, রোভার স্কাউট সহ সাধারণ ছাত্ররা যানবাহন নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রেখেছে। সেনাবাহিনী টহল দিলেও কোনো পুলিশ না থাকায় বিভিন্ন আবাসিক এলাকা ও মহল্লায় লুটেরা ও ডাকাতদের প্রতিরোধে ছাত্র ও সব শ্রেণী পেশার জনতা লাঠি, বাঁশি নিয়ে গোটা শহরে দলবদ্ধ ভাবে সারা রাত পাহারা দিচ্ছে। রাজধানী সহ সারা দেশের বেশিরভাগ এটিএম মেশিনগুলোতে টাকা নেই, ফলে অধিকাংশ বুথ এখন কার্যত অচল। এই পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেক বুথ সচল থাকলেও মিলছে না প্রত্যাশিত টাকা। গত 7 দিন ধরে এটিএম সেবায় এই সংকট তৈরি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা সংকটে তারা এটিএম বুথে টাকা পাঠানো বন্ধ রেখেছেন। এমনকি ব্যাংকের অনেক শাখাতেও টাকার অভাব দেখা দিয়েছে। সারা দেশে প্রায় 14,000 এটিএম বুথ রয়েছে, যার প্রায় সবই এখন বন্ধ। এদিকে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে বৃহস্পতিবার টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক এক হিসাব থেকে 1 লাখের বেশি টাকা উত্তোলন করা যায়নি এদিন। অ্যাকাউন্টে ব্যাংক তো অ্যাকাউন্ট, কিন্তু এখানে ব্যাংক থেকে তোলা যাচ্ছে না। ভিসা কার্ড অন্য সময় তুলতে পারছি, কিন্তু আজকে হচ্ছে না। আমাদের মনে করেন 5 তারিখের থেকে 2 দিন বন্ধ ছিল। এরপরে আমাদের এটিএম সবসময় খোলা রাখছে, টাকা দিচ্ছে, সব ব্যাংকের টাকা দিচ্ছে। এবং আজকে 2 দিন ধরে একটু সমস্যা, নেটওয়ার্ক থেকে আপনার মনে করেন শুধু আমাদের ব্যারাকের এটিএম এ টাকা দিচ্ছে।
জামালপুরে কারা বিদ্রোহের ঘটনায় গুলিবিদ্ধ হাজতি মাসুদ ওরফে খাটা মাসুদ মারা গেছে। ভোরে জামালপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে কারা বিদ্রোহে 7 জনের মৃত্যু হলো। মাসুদের বাড়ি শহরের বনপাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে বন্দীদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 6 জন নিহত এবং জেলার ও 3 কারারক্ষী সহ 8 জন আহত হয়। পরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় 15 ঘন্টা চেষ্টার পর কারাগার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের আক্রমণ ও লুটতরাজের শিকার হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর ক্ষতিগ্রস্ত বাসা পরিদর্শন করেছেন সাংবাদিক নেতারা। দুপুরে তারা শহরের টাউন হল রোডে হারুনের ভাড়া বাসায় লুটতরাজের আলামত ও ধ্বংসস্তূপ দেখে বিস্ময় প্রকাশ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট বিকেলে দুর্বৃত্তরা হারুনুর রশিদ চৌধুরীর বাসা থেকে নগদ প্রায় 2.5 লাখ টাকা ও 8 ভরি স্বর্ণালংকার সহ অন্তত 30 লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। কুষ্টিয়ায় বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকার পদত্যাগের পর থেকেই শিক্ষার্থীরা ভোর থেকে গোটা দিন জেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কাঁচা বাজারের মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। অনেক সময় তাদের সাথে যোগ দিচ্ছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারাও। বাজারে সিন্ডিকেট ভেঙে ন্যায্য মূল্যে সকল শ্রেণীর ক্রেতাদের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিতেই এই উদ্যোগ বলছেন শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র সহ 7 জনকে আটক করেছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 10.5 কেজি গাঁজা, 22 বোতল ফেন্সিডিল ও একটি বিদেশি পিস্তল। পরে আটককৃতদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের অভিযানে ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন টিপরা বাজার এলাকায় ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশা থেকে তাদেরকে আটক ও 200 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে ফেন্সিডিল বহনকারী এনায়েত ও ইকবাল হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 19 জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানায়, সেলিমাবাদ গ্রামের বফাত শেখের ছেলে রবিউল শেখ ও একই এলাকার নিজাম শেখের ছেলে কামালের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। শুক্রবার জমিতে বেড়া দিতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রবিউল পক্ষের 12 জন এবং কামাল পক্ষের 7 জন আহত হয়। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় নড়াইলে পালিত হল বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 100তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান কমপ্লেক্সে শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. আরাফাত হোসেন ও এস.এম. সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন রাখুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।